হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এমএসসি ক্লাস 1 পাথওয়ে অফ অ্যান্টিজেন প্রেজেন্টেশন সম্পর্কে জানবো। তো এমএসসি ক্লাস 1 মলিকিউল কি ধরনের অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে? এরা সাইটোসলিক অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে। সাইটোসলিক অ্যান্টিজেন বলতে কাদেরকে বোঝাচ্ছি আমরা? যেমন কোনো ভাইরাল ইনফেক্টেড সেল যদি তার ভিতরে কোনো ভাইরাল প্রোটিন সিনথেসিস করে, যেমন তার সেলের রাইবোজোমকে দখল করে নিয়ে তার নিজের প্রোটিন সিনথেসিস করলো, কিংবা ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে বাইরে থেকে কোনো প্রোটিন সেলের মধ্যে এন্টার করার পরে সেই প্রোটিনকে প্রেজেন্ট করার কাজও MHC1 করতে পারে। তো MHC1 প্রোটিনটাকে প্রেজেন্ট করতে গেলে প্রথম যে কাজটা করতে হয় সেটা হলো সেলের রাইবোজোম মেশিনারিকে দখল করে নিয়ে নতুন প্রোটিন তৈরি করলো, অথবা ফ্যাগোজোমের মাধ্যমে প্রোটিনটা কোষের মধ্যে প্রবেশ করলো। এরপরে দ্বিতীয় স্টেপ হলো প্রোটিওলাইটিক ডিগ্রেডেশন অফ দ্য প্রোটিন, অর্থাৎ এই প্রোটিনটা, এই বড় যে প্রোটিনটা ছিল, এই সম্পূর্ণ প্রোটিনটাকে এমএসসি মলিকিউল প্রেজেন্ট করতে পারে না, তাই এর ডিগ্রেডেশনের প্রয়োজন হয়। কিন্তু এই ডিগ্রেডেশনটা করার জন্য একে প্রোটিওজোমের দিকে টার্গেটেড করা লাগে। এর জন্য কি হয়? এটা ইউবিকুইটিনেটেড হয়। ইউবিকুইটিনেটেড হওয়া মানে কি? ইউবিকুইটিনেশন হলো পদ্ধতিটার নাম। ইউবিকুইটিনেশন হলো এটাকে প্রোটিওলাইটিক ক্লিভেজের জন্য টার্গেট করে দেওয়া, অর্থাৎ ইউবিকুইটিনিন যুক্ত করে দিয়ে একে প্রোটিওজোমের দিকে টার্গেটেড করে দেওয়া হয়। সেই প্রক্রিয়াকে বলা হয় ইউবিকুইটিনেশন। তো যখন প্রোটিওজোমের দিকে টার্গেট করে দেওয়া হলো, তখন কি হলো? এরা প্রোটিওলাইটিক ক্লিভেজ ঘটবে প্রোটিওজোমে গিয়ে, এরা ছোট ছোট কিছু পলিপেপটাইডে পরিণত হবে, যেমন সেইগুলো 6 থেকে 30 অ্যামিনো অ্যাসিড রেসিডিউ সম্পন্ন এক একটা পলিপেপটাইডে রূপান্তরিত হয়। তো এই পেপটাইড গুলো এরপরে তৃতীয় ধাপে এসে কি হবে? ট্রান্সপোর্ট অফ পেপটাইড ফ্রম সাইটোসল টু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মানে এই যে 6 থেকে 30 অ্যামিনো অ্যাসিডের যে পেপটাইড গুলো তৈরি হলো, এই পেপটাইড গুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রবেশ করতে হবে। এটা কিভাবে প্রবেশ করে? এরা হলো ট্যাপ ডাইমার নামের একটি ট্রান্সপোর্টারের মাধ্যমে, এটা একটা ওয়ান ওয়ে ট্রান্সপোর্টার। এটা কি করে? সাইটোসল থেকে প্রোটিনকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রবেশ করতে সহায়তা করে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই পেপটাইড গুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রবেশ করে গেল। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে থাকে হলো MHC1 মলিকিউল। MHC1 মলিকিউলটা দুইটা সাব ইউনিটে বিভক্ত, একটা হলো আলফা সাব ইউনিট আর একটা হলো বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন সাব ইউনিট। তো এটা MHC ক্লাস 1 এর যদি স্ট্রাকচারটা তোমরা দেখতে চাও, এটা এরকম দেখতে। এই আলফা সাব ইউনিটটা এর আবার তিনটা ভাগ রয়েছে, আলফা 1, আলফা 2 এবং আলফা 3। আর দ্বিতীয় যে বিটা মাইক্রোগ্লোবিউলিন, সেটা আরেকটা আলাদা সাব ইউনিট। তো এই দুইটা সাব ইউনিট মিলে যখন একসাথে হয়ে এই ট্যাপ ডাইমারের সাথে অ্যাটাচড অবস্থায় থাকে এই ক্লাস 1 এমএসসি মলিকিউলটা, তখন এই ট্যাপ ডাইমারের ভিতর দিয়ে প্রবেশ করা পেপটাইড গুলো MHC1 এর উপর বাইন্ড করলে এটা একটা স্টেবল কমপ্লেক্স তৈরি করে, অর্থাৎ MHC1 পেপটাইড একটা স্টেবল কমপ্লেক্স ফর্ম করে। এই যে অ্যাসেম্বলি অফ পেপটাইড ক্লাস 1 কমপ্লেক্স ইন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ এই দুইটা আলাদা আলাদা সাব ইউনিট একত্র হয়ে MHC1 যখন তৈরি করলো, তখন এই পেপটাইডটা এই MHC1 মলিকিউলের সাথে বাইন্ড করে একটা পেপটাইড ক্লাস 1 কমপ্লেক্স তৈরি করলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। এটা কি হবে? এটা গলগি বডির মাধ্যমে এক্সোসাইটোসিস হয়ে সেলের বাইরে, অর্থাৎ সারফেসে এক্সপ্রেসড হবে। এই যে পঞ্চম স্টেপে এসে দেখলে সারফেস এক্সপ্রেশন অফ পেপটাইড ক্লাস 1 কমপ্লেক্স। পেপটাইড ক্লাস 1 কমপ্লেক্স মানে এই যে ক্লাস 1 এমএসসি মলিকুলার পেপটাইড যে কমপ্লেক্স ফর্ম করেছিল, এটা সারফেসে এসে পেপটাইডটাকে রিপ্রেজেন্ট করলো। এই পেপটাইডটা কার কাছে প্রেজেন্ট করবে? CD8 প্লাস সাইটোলাইটিক টি লিম্ফোসাইটের কাছে। এই CD8 প্লাস সাইটোলাইটিক টি লিম্ফোসাইট এই MHC1 মলিকিউলের সাথে এর নন পলিমরফিক রিজন, এই যে MHC1 এর যে অংশটুকু অপরিবর্তনশীল, অর্থাৎ এর দুইটা অংশ, পলিমরফিক রিজন, নন পলিমরফিক রিজন, যার কনফিগারেশন কখনো চেঞ্জ হয় না, যে অংশটুকু সেটুকু বলে নন পলিমরফিক রিজন। নন পলিমরফিক রিজনের সাথে CD8 প্লাস কোরিসেপ্টরের যে অংশটা দেখতে পাচ্ছ তাবিয়ার মতো দেখতে,
এটা হলো CD8 প্লাস কো-রিসেপ্টরের মাধ্যমে এর সাথে বাইন্ড করলো এই CD8 প্লাস টি লিম্ফোসাইটটা। তারপরে এটি রিসেপ্টরের মাধ্যমে এই পেপটাইডটাকে বাইন্ড করে এই MHC ক্লাস 1 পাথওয়েটা সমাপ্ত হলো।